নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাবো তারাপদ রায়ের লেখা নবারুণবাবু সুখে থাকুন। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। নবারুণবাবু সুখে থাকুন। আজ কিছুদিন হলো নবারুণবাবু কিছুটা মোটা হয়ে পড়েছেন। নবারুণবাবুর বয়স এই আগামী 1 অগ্রহায়ণে 45 পূর্ণ হবে। এক স্ত্রী, এক কন্যা। খুব ঝামেলা ঝঞ্ঝাট নেই তার জীবনে। চিরকাল মাঝারি চাকরি করেছেন, মাঝারি ধরনের উচ্চাশা তার। খুব টানাটানিও নেই তার, আবার খুব সচ্ছলতাও নেই। ভালোভাবেই চলে যাচ্ছিল নবারুণবাবুর দিন। কিন্তু এই সব মাঝারি মানুষদের মধ্যে জীবনে একটা ধাক্কা আসে, মোটা হওয়ার ধাক্কা। মেদ বৃদ্ধির প্রাবল্যে শরীরের মধ্যদেশ ফুলে ওঠে। বিনা কারণে শুয়ে বসে সারা জীবন ধরে যেরকম চলাফেরা খাওয়া দাওয়া হয়েছে তার কোনো পরিবর্তন না হলেও শরীরে অগাধ প্রাচুর্য কোথা থেকে চলে আসে কেউ জানে না। নবারুণবাবুরও ঠিক তাই হয়েছে। তবে তিনি সুরসিক লোক। তিনি এই বয়সে এই মোটা হওয়ার নাম দিয়েছেন মাঝারি মানুষের মাঝারি বয়সের মাঝারি অসুখ। নবারুণবাবু নিজে এই অসুখ বাঁধাননি। তিনি যে খুব অলস বা খুব বেশি খাওয়া দাওয়া করেন তাও নয়। তিনি যে খুব নবারুণবাবু বংশানুক্রমিক। তার পূর্বপুরুষেরা অনেকেই তার বিস্তৃতির জন্য বিখ্যাত ছিলেন। তবে সেকালে মোটা হওয়া ব্যাপারটা নিয়ে লোকেরা এত মাথা ঘামাতো না, বরং সেটা ছিল সামাজিক মর্যাদার একটি বিশেষ প্রতীক। মা ঠাকুমারা প্রাণপণ চেষ্টা করতেন ঘি, মাখন, দই, মিষ্টি খাইয়ে তাদের স্নেহভাজনদের মোটা, আরো মোটা, আরো মোটা করতে। তখনও শুরু হয়নি রক্ত পরীক্ষা, হার্টের অসুখ এত জনপ্রিয় হয়ে ওঠেনি। কিন্তু একালে মোটা হওয়া বিপজ্জনক। পথে ঘাটে অফিসে বাজারে চেনা আধো চেনা যার সঙ্গেই দেখা হোক তিনি একটু ভ্রু কুঁচকিয়ে নবারুণকে জিজ্ঞাসা করেন, আরে নবারুণবাবু, যে একদম চিনতেই পারিনি, সাংঘাতিক মোটা হয়ে গেছেন দেখছি। তারপর একটু থেমে কিছুটা অভিভাবকত্বের ভঙ্গিতে পরামর্শ দেন, এত মোটা হওয়া ভালো নয়, সাবধানে থাকবেন। মনে আছে তো নগেনবাবুর ঘটনাটা? আর কিছুই নয়, উভয়ের পরিচিত নগেনবাবু নামে এক ভদ্রলোকের বছরখানেক আগে রাস্তায় কুকুরে কামড়েছিল। শুভানুধ্যায়ী বক্তব্যের সারমর্ম হলো নগেনবাবু অতটা মোটা না হলে দৌড়ে পালাতে পারতেন, পাগলা কুকুরের কামড় খেতে হতো না, পেটে বড় বড় 18টা ইঞ্জেকশন নিতে হতো না। মোট কথা এই যে নবারুণবাবু নিজে মোটা হয়ে যাওয়ার জন্য যতটা চিন্তিত, ফলে তাকে স্থূলতা কমানোর জন্য বাধ্য হয়ে চেষ্টাশীল হতে হলো। ছাত্র জীবনের এক বন্ধুর সঙ্গে একদিন সন্ধ্যাবেলা বাজারে দেখা হলো। সে পরামর্শে বিশেষ করে ওষুধ ফষুধ খেতে হবে না, তাছাড়া ঘরের মধ্যে স্কিপিং করা যাবে। এই সুবিধার কথা ভেবে নবারুণবাবু সেদিন বাজারে কিছু পয়সা বাঁচিয়ে সেই পয়সা দিয়ে একটা ভালো স্কিপিং রোপ কিনে ফেললেন। বাড়িতে এসে কাউকে কিচ্ছু বললেন না। কিন্তু স্কিপিং করার এত ঝামেলা এ কথা আগে কে জানতো? নগেনবাবু থাকেন একটা পুরনো তেতলা বাড়ির দোতলায়। তার ভারী শরীর নিয়ে তিনি পরদিন সকালে শোয়ার ঘরে লাফাতে গেছেন। প্রথম লাফের শব্দে তার স্ত্রী চোখ খুলে আধো ঘুমন্ত অবস্থায় হঠাৎ দেখলেন মালকোচা দিয়ে ধুতি পরা নবারুণবাবু হাতে কি একটা লম্বা দড়ির মতো নিয়ে ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছেন শূন্যে, হাত তুলে। আগের দিন সন্ধ্যায় বাজার থেকে মাছ না আনায় নবারুণবাবুর সঙ্গে মালতীর অর্থাৎ তার স্ত্রীর খুব কথা কাটাকাটি হয়েছিল। এখন স্বামীকে শূন্য হাত তুলে ঘরের মধ্যে আধো অন্ধকারে তড়ি হাতে দাঁড়িয়ে থাকতে দেখে মুহূর্তের মধ্যে মালতী বুঝতে পারলেন নবারুণ মনের দুঃখে ও প্রচণ্ড অভিমানে
গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছেন এবং সঙ্গে সঙ্গে তিনি বুকের রক্ত হিম করা একটি সুতীক্ষ্ণ আত্মচিৎকার করে উঠলেন। এরপরে ঘটনার গতি অতি দ্রুত। আশেপাশের বাড়ি থেকে লোকজন ছুটে এলো। রাস্তায় দুজন খবরের কাগজের হকার কাগজ বিলি করছিল। বাড়িতে বাড়িতে তারা ছুটে এলো। তাদের সঙ্গে মাদার ডেয়ারির দুধের ছেলে, সঙ্গে একজন ভিখিরি যে শেষ রাত থেকে করুণ কণ্ঠে জানলায় রুটি ভিক্ষা করে, তারাও এলো। তাছাড়া ৩ তলা থেকে বাড়িওয়ালা স্বয়ং নেমে এলেন। বাড়িওয়ালার সঙ্গে অল্প আজ ৪ বছর মামলা চলছে নবারুণ বাবুদের। মুখ দেখাদেখি বন্ধ। সবাইকে নানা রকম ব্যাখ্যা দিয়ে বিদায় করা হলো। কিন্তু বাড়িওয়ালা চালাক লোক। তিনি স্কিপিং রোপ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে মুহূর্তেই সব টের পেলেন এবং টেরা চোখে পেট মোটা নবারুণ বাবুর দিকে আর একবার রজ্জুটির দিকে তাকিয়ে সোজা থানায় ডায়েরি করতে গেলেন। স্যার, আমার মোটা ভাড়াটে লাফিয়ে লাফিয়ে আমার পুরনো বাড়ি ভেঙে ফেলছে। বাড়ি ভেঙে পড়লে বহু লোক একসঙ্গে মারা পড়বে। মার্ডার কেস স্যার। নবারুণ বাবুর বাড়িওয়ালা এর আগে আরো ৮ বার নবারুণ বাবুর নামে থানায় ডায়েরি করেছেন। সুতরাং তা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই। তার চেয়ে আমরা নবারুণ বাবুর রোগা হওয়ার গল্প বলি। স্কিপিং রোপের পয়সা জলে গেল। এই বয়সে রাস্তায় বা পার্কে স্কিপিং করা সম্ভব নয়, অথচ বাড়িতে লাফালে বিপদ আছে। থানায় ডায়েরি করে রেখেছে বাড়িওয়ালা। এদিকে আরো মোটা হয়ে চলেছেন নবারুণ বাবু। কিছু একটা করা দরকার। রোগা হওয়া বিষয়ে ৩টে ইংরেজি পেপার ব্যাগ বই তিনি পড়ে ফেলেছেন। অবশেষে মনস্থির করেছেন খাওয়া কমিয়ে শরীরের মেদ এবং ভুঁড়ি কমাবেন। অনেক পড়াশোনা করে নবারুণবাবু বুঝলেন শশাই একমাত্র খাদ্য যাতে মোটা করার মতো কিচ্ছু নেই। সুতরাং শুধু শশা খেতে শুরু করলেন তিনি। দৈনিক ২ কেজি করে শশা কিনতে লাগলেন। সকালে দুধ চিনি ছাড়া ১ পেয়ালা চা আর একটা শশা। ১০টার সময় অফিসে যাওয়ার মুখে একটা শশা সেদ্ধ, ২টো শশার স্যুপ। দুপুরে টিফিনের সময় আর একটা শশা, এবার সামান্য একটু নুন দিয়ে। এরপরেও বিকেলে যদি খিদে লাগে তবে আরেকটি শশা। তারপরে রাতে শশার ডিনার, আবার শশা সেদ্ধ, শশা সর্ষে বাটা চচ্চড়ি, শশার ডালনা, অল্প একটু তেঁতুল দিয়ে শশার টক এবং সেই সঙ্গে লেবু লঙ্কা দিয়ে শশার স্যালাড। দিন দশেক এরকম সশঙ্কভাবে অতিবাহিত করার পর নবারুণবাবু আর মানুষ রইলেন না। ২ পায়ে হাঁটতে তার অসুবিধা হতে লাগলো। হামাগুড়ি দিয়ে হাঁটতে পারলে ভালো হয়। যখন দাঁড় এরকম অবস্থা, মালতী বাধ্য হয়ে ডাকলেন ডাক্তার। ডাক্তার এসে সব শুনে বললেন, সর্বনাশ, এ বয়সে এসব চলবে না। ভালো করে দুধ মাছ ডিম না খেলে কাজ করার শক্তি আসবে কি করে? সুতরাং মালতী নবারুণবাবুর জন্য কাজ করার শক্তি সরবরাহ করতে লাগলেন। অপর্যাপ্ত স্নেহ পদার্থের সৌজন্যে এবং মালতীর রান্নার মাধুর্যে নবারুণের শরীর আরও উতলিয়ে উঠল। শশা খেয়ে যেটুকু অবনতি হয়েছিল তার ৪ গুণ পুষিয়ে গেল। এরপর যা হবার তাই হলো। রাস্তায় নবারুণকে দেখে পরিচিত ভদ্রলোক চমকে চমকে উঠতে লাগলেন। ১০ বছর আগের সেই পাতলা চেহারা দোহারা মানুষটি নিশ্চিহ্ন হয়ে গেল মেদের সমুদ্রে। পুরনো রসিকতা আছে যে ওজন যন্ত্রে একজন অতি স্থূলাঙ্গ দাঁড়িয়েছে, কাঠ বের হলো, একসঙ্গে দুজন নয়, দয়া করে একজন একজন করে উঠুন। নবারুণবাবুর অবস্থা ঠিক তা না হলেও পরপর কয়েকবার তার ওজনের কার্ডে, ওজনের সঙ্গে কার্ডের যে ভবিষ্যৎবাণী থাকে তাতে লেখা বেরোলো, আপনার উন্নতি অনেকেরই চক্ষুশূলের কারণ হয়েছে। এই ওজন যন্ত্রটি বিষয়টিও খুব রহস্যময়। মধ্যে শশা খাওয়ার সময় নবারুণবাবু প্রায় প্রতিদিন এমনই কোনো না কোনো দিন প্রায় একাধিকবার ওজন দেখতে শুরু করেন। প্রায় নেশা হয়ে যায়। স্টেশনে, ডাক্তারখানায়, সিনেমা হলে যেখানেই ওজন যন্ত্র দেখতে পান, সঙ্গে সঙ্গে পকেটে হাত চলে যায় একটা খুচরো ১০ পয়সা আছে কিনা। এই অভ্যাস এখন প্রায় স্থায়ী হয়ে গেছে। এর ফলে নবারুণবাবুর অভিজ্ঞতা হয়েছে বিস্তর।
কোন দুটো ওজনের যন্ত্রই কোনো সময় এক কথা বলে না। বিকেলে 5:30টায় বসুশ্রী সিনেমার ওজন উঠল 87 কেজি। 15 মিনিটের মধ্যে লেক মার্কেটের সামনের এক দোকানের মেশিনে সেটা কমে গিয়ে উঠল 82 কেজি। তাছাড়া সব মেশিনের গায়ে লেখা আছে চাকা না থামা পর্যন্ত অপেক্ষা করুন। কোনো কোনো মেশিনে সেই চাকা আর থামে না, ঘুরছে তো ঘুরছেই, অতি দ্রুত বেগে, তারপর ক্রমশ আস্তে আস্তে আস্তে। নবারুণবাবু একবার একটা মেশিনের ওপর একটা আধ ঘন্টা দাঁড়িয়েছিলেন, তবু চাকা ঘুরছে তো ঘুরছেই। শেষে আর ওজন নেওয়ার ধৈর্য রাখল না। আর ওই চাকা ঘোরাকালীন ওজন নেওয়া কোনো মানেই হয় না। সে যাই হোক, নবারুণবাবুর ইতিমধ্যে আরো মোটা, আরো গোলগাল হয়ে উঠে গেছেন। তার নিজের মাথাতেই একবার দুশ্চিন্তা ধরেছে, কি করে সত্যি সত্যি হালকা হওয়া যায়। সত্যিই বেশ কষ্ট হচ্ছে আজকাল। একটু হাঁটাহাঁটি করলেই হাঁপিয়ে পড়ছেন। সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে গেলে জিভ বেরিয়ে যায়। কোথাও গেলে তার এই সচেতন ভাব শক্ত চেয়ারটা এগিয়ে দেয়। রিক্সাওয়ালা নবারুণবাবুর সঙ্গে দ্বিতীয় সাওয়ারি রিক্সায় তুলতে চায় না। সুতরাং নবারুণবাবুকে আবার রোগা হওয়ার চেষ্টায় অবতীর্ণ হতে হলো। কেউ কেউ বললেন, সন্ধ্যাবেলা ঘণ্টাখানেক জোরে জোরে লেকে হাঁটাহাঁটি করো, দেখবে শরীর থেকে মেদ ঝরে যাবে। নবারুণবাবু বহু কষ্টে শেষ রাতে উঠে সেটা শুরু করেছিলেন, কিন্তু একজন বন্ধুর কথায় একদিন তার ভুল ভেঙে গেল। সে বোঝালো, হাঁটতে হাঁটো, কিন্তু তাতে রোগা হওয়ার আশা করো না। বিখ্যাত ব্যক্তিদের উদাহরণ দিয়ে চোখে আঙুল দিয়ে সে দেখালো, লেকে গিয়ে দেখবে গত 30 বছর এরা বাঁই বাঁই করে হাঁটছেন, অথচ এরাই কলকাতার সেরা মোটা লোক। 30 বছর হেঁটেও এদের 1 ছটা ওজন তো কমেইনি, সময় মতো যথাসম্ভব বেড়ে গেছে। সুতরাং হেঁটে লাভ নেই। সকালে 1 ঘন্টা হাঁটা এবং তারপরে 1 ঘন্টা বিশ্রাম, শুধু শুধু দিনারম্ভই 2টি অমূল্য ঘন্টা নষ্ট। তার চেয়ে ওষুধ খাওয়া ভালো। অফিসে এক সহকর্মী একটা টোটকার কথা বললেন। লুই কিশোরের বইতে নাকি লেখা আছে, গান্ধীজি খেতেন সকালে ঘুম থেকে খালি পেটে 1 চামচ লেবুর রস আর 1 চামচ মধু। এই দুটি নির্দোষ পানীয় একত্রিত হলে তার যে কি বৈচিত্র্য আকর্ষণীয় স্বাদ হয়, কি করে যে মহাত্মা গান্ধী দিনের পর দিন এই অভব্য গ্রহণ করতেন, ঈশ্বর জানেন। কিন্তু নবারুণবাবু সাধারণ রক্ত মাংসের মানুষ। 1 চামচ লেবুর রস 1 চামচ মধু একসঙ্গে খেয়ে প্রথম দিন নবারুণবাবুর হাত পা ঝিমঝিম করতে লাগলো, মাথা ঘুরতে লাগলো, তারপর মিনিট 10 মধ্যে বমি হতে লাগলো। আর খালি পেটের বমি করা যে ভীষণ কষ্ট, তা ভুক্তভোগী মাত্রই জানেন। কলেজে পড়ার সময় নবারুণবাবু একবার বন্ধুদের সঙ্গে গঙ্গার ধারে বসে লুকিয়ে ব্র্যান্ডি খেয়েছিলেন। তাতেও সেই বয়সে এতটা মাথা ঘোরেনি, এরকম বমি হয়নি। অতএব অন্য পন্থা নিতে হলো। তবে তাতে একটু খরচের ধাক্কা আছে। ঘনশ্যামবাবু বলে এক ভদ্রলোক বউবাজারে থাকেন। তিনি শক্ত হাতে ম্যাসাজ করে ভুঁড়ি ও শরীরের জমানো মেদ ধোঁয়া করে দেন। যিনি ঘনশ্যামবাবুর মুচি দিয়ে টিপে দেওয়ার সময় ভুঁড়ি থেকে নীলচে আভা প্রায় ধোঁয়ার মতো শীতের দিনে মুখ থেকে যেমন বেরোয়, প্রায় সেই রকম বেরোচ্ছে। ঘনশ্যামবাবুর খাই একটু বেশি। সপ্তাহে 1 দিন আধ ঘন্টার জন্য মাস মাইনে দিতে হবে 50 টাকা। সেটা হলো যদি তার বাড়িতে গিয়ে ম্যাসাজ করানো হয়। আর নিজের বাড়িতে ঘনশ্যামবাবুকে নিয়ে আসতে গেলে মাসে 150 টাকা লাগবে। 150 টাকা অনেক টাকা। সুতরাং নবারুণবাবু ঘনশ্যামকে বাসায় যাওয়াই মনস্থ করলেন। বউবাজারের গলির মধ্যে একটা একতলা বাড়ির উঠোনে টিনের চালার মধ্যে রাধেশ্যাম মেনিধন ব্যায়ামাগার। রাধেশ্যাম হলো ঘনশ্যামবাবুর বাবার নাম। তিনি এই মেদিনীধন প্রতিক্রিয়াটির আবিষ্কৃত। রাধেশ্যামবাবু এখন স্বর্গগত হয়েছেন, তবে জীবিত অবস্থায় এই অঞ্চলের অসংখ্য চীন, অ্যাংলো ইন্ডিয়ান এবং বউবাজারের স্বর্ণকারের ভুঁড়ি তার হাতের গুণে সমতল হয়েছিল।
ঘনশ্যামবাবুর হতাশ হাতযশ নাকি আরও বেশি। ঘনশ্যামবাবুর নাম ও পেশা শুনলেই বেটে খাটো কালো মোটা গোল গাল যেরকম চেহারার কথা মনে ভেসে ওঠে, তিনি সত্যিই সেই রকম দেখতে। তবে তিনি ন্যাটা, বাঁ হাতের বুড়ো আঙুল আর তর্জনীতে তার অসম্ভব জোর। কিছুদিন আগে পর্যন্ত নিখিলবঙ্গ বাৎসরিক ব্যায়াম প্রদর্শনীতে তার বাধা প্রোগ্রাম ছিল। বাঁ হাতের মুঠোর মধ্যে একটা নতুন ক্রিকেট বল নিয়ে সেটাকে গুঁড়ো গুঁড়ো করে ফেলা। মেদিনীধন ব্যায়ামাগারে পৌঁছানোর পরে ভর্তি ফ্রি 50 টাকা আর মাস মাইনে 50 টাকা, মোট 100 টাকা দিয়ে শয্যাশায়ী হলেন নবারুণবাবু। শয্যা মানে কাঠের তক্তপোষের উপর কিঞ্চিত পুরনো ও ছেঁড়া পাটি। জামাটামা খুলতে হলো না। জামা আর গেঞ্জি পেটের উপর থেকে সরিয়ে দিলেন ঘনশ্যামবাবু। তারপর ভুঁড়ির অর্ধবৃত্ত চন্দ্রে আস্তে আস্তে টিপে টিপে দেখতে লাগলেন। দেখতে দেখতে বললেন, না, এখনো নরম আছে, অসুবিধে হবে না। একজনের এমন শক্ত হয়ে যায়, অথচ তেল চুপচুপে পিছলে চামড়া, কিছুতেই ধরা যায় না। তখন অবশ্য আমরা ভুঁড়ির ওপর আঠালো মাটি মাখিয়ে নিই। সুখের বিষয়, নবারুণবাবুর ভুঁড়ির জন্যও আঠালো মাটি লাগলো না। অল্প একটু আস্তে আস্তে টেপার পর ঘনশ্যামবাবু নবারুণের ভুঁড়ির নিচের দিকে বুড়ো আঙুলে চেপে রেখে সামনের চানাগুল দিয়ে ভুঁড়ির যতটা পারলেন গোল করে প্যাঁচ দিয়েছিলেন। তারপর শুরু হলো ঝাঁকি ও টান। আর সে কি ঝাঁকি, সে কি টান! ভুঁড়ি থেকে ধোঁয়া উঠল কি না কে জানে, কিন্তু চোখে ধোঁয়া দেখতে লাগলেন নবারুণবাবু এবং কিছুক্ষণ পরেই জ্ঞান হারালেন। ঘণ্টাখানেক পরে জ্ঞান ফিরে আসতে ঘনশ্যামবাবু একগাল হেসে নবারুণবাবুকে বললেন, প্রথমবার ওরকম হয়, তাও তো আপনার তাড়াতাড়ি জ্ঞান ফিরল। শ্যামচাঁদ আগরওয়াল তো 2 দিন অজ্ঞান হয়ে পড়েছিলেন। সমস্ত ঘটনা তখন নবারুণের সহ্য ও বুদ্ধির বাইরে। কোনো রকম মিনমিন করে বললেন, দয়া করে আমাকে একটা ট্যাক্সিতে তুলে দিন। ট্যাক্সি করে নবারুণ যখন বাড়িতে পৌঁছলেন, তখন তার মুখ, চোখের ও শরীরের অবস্থা দেখে বাড়িতে হাহাকার পড়ে গেল। মালতী কপাল চাপড়াতে লাগলেন। মেয়ে ডুকরে ডুকরে কাঁদতে লাগলো। পাড়ার 2জন শক্ত সামর্থ্য লোক এসে নবারুণকে কোলে করে দোতলার বিছানায় শুইয়ে দিয়ে এলো। সবার প্রশ্ন, কি করে কি হলো? নবারুণবাবু পেটে হাত দিয়ে দেখালেন পেট ব্যথা। সকলেই খুব অবাক হয়ে গেল। বাবা, কি সাংঘাতিক পেট ব্যথা! সকলেই খুব অবাক হয়ে গেল। বাবা, কি সাংঘাতিক পেটে ব্যথা, হাত পা পর্যন্ত নড়তে পারছে না। অবশেষে ডাক্তার এলো। এরকম ভীষণ পেট ব্যথা দেখে ডাক্তার যখন অতীব চমকিত হলেন, নবারুণকে বহু কষ্ট করে গিয়ে ডাক্তারকে বোঝাতে হলো, পেট ব্যথা ঠিকই, তবে পেটের ভেতর নয়, পেটের বাইরে ব্যথা। এ কাহিনী আর বিস্তারিত করে লাভ নেই। 2-4 দিনের মধ্যে নবারুণবাবুর পেটে ব্যথা উপশম হবে। আবার রাস্তাঘাটে অফিসে তিনি বেরোবেন। তার সঙ্গে আপনাদের দেখা হবে। দয়া করে তাকে রোগা হওয়ার পরামর্শ উপদেশ দেবেন না। আহা, মোটা মানুষ, মনের সুখে আছেন। ওর বাপ ঠাকুরদা মোটা ছিলেন, সুখী ছিলেন। ওকে ছেড়ে দিন। আসুন, আমরা কামনা করি নবারুণকে রোগা হতে হবে না। নবারুণবাবু মোটা থাকুন, সুখে থাকুন।